নমস্কার, দেখছেন এনকেটিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যায় এই সময় শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী হাতে পেলেন দিল্লি কা লাড্ডু। তিনবার দেশ দখল করলেও মোদীর নেতৃত্বের প্রশ্নে এক ফোঁটা চোনার মতো লেগেছিল দেশের রাজধানীতে নির্বাচনী ব্যর্থতা। এবার সেই খরা কাটল। দিল্লির ভোট মানচিত্রে লোকসভা আর বিধানসভার ফলাফল বড়ই বিচিত্র। 2015 বা 20 লোকসভা নির্বাচনে দুবারই দিল্লির 7টি আসনই ঝোলায় পড়েছে বিজেপি, কিন্তু তার কয়েক মাস পরে বিধানসভা নির্বাচনে আপের সামনে দাঁড়াতেই পারেনি গেরুয়া শিবির। এবার ছবিটা আমূল বদলে গেছে। মানে লোকসভায় যেরকম বিজেপি 7টায় পায়, তারপরে যে বিধানসভা নির্বাচন তাতে ছবিটা বদলে গেল। আপের জনপ্রিয়তা হ্রাসের প্রধান কারণ কি? দুর্নীতির অভিযোগে জড়িয়ে পড়া। সিসোদিয়া আর কেজরিওয়াল উভয়ের পরাজয় এই থিওরিকে কিছুটা মান্যতা তো দিচ্ছে। অন্যদিকে দিল্লির বার্তাবাসী, দিল্লির যে বস্তিবাসী গরিব মানুষের ভোট ঝোলায় টানতে বিজেপি যে রংবিহারী ইশতেহার প্রকাশ করেছিল সেটাকেও তুলে ধরছেন কেউ কেউ। ইনফ্যাক্ট দিল্লি ভোটের কয়েক ঘন্টা আগে কেন্দ্রীয় বাজেটে মাস মাইনেতে চলা মধ্যবিত্তের জন্য বড় আয়কর ছাড় রাজধানীর ভোটারদের চাকরিজীবী অংশকে ভালো রকম প্রভাবিত করেছে, এমন তত্ত্ব পুরোপুরি খারিজ করা যাচ্ছে না। কারণ যাই হোক, দিল্লি এখন গেরুয়া। বিজেপির হাতে থাকা রাজ্যের তালিকায় একটা নাম বাড়ল, আর কংগ্রেস আবার একেবারে খালি হাতে এই লড়াই শেষ করলো। দিল্লি নির্বাচনকে সামনে রেখে আপ আর কংগ্রেসের লড়াই, আর শেষে উভয়েরই ব্যর্থতা আরো অস্থিরতার মধ্যে ফেলে দিল ইন্ডিয়া জোটের ভবিষ্যৎকে। এবছর বিহার, সামনের বছর আসাম, তামিলনাড়ু আর বাংলায় নির্বাচনের আগে চাগিয়ে দিল মোদী ব্রিগেডকে। আজ সন্ধ্যায় পশ্চিমবঙ্গে বসে আমার কাছে আপের ব্যর্থতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিজেপির সাফল্য, পরবর্তী বিধানসভা নির্বাচনগুলিতে এর প্রভাব এবং ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সোশ্যাল মিডিয়ার পোস্ট হয়তো আপনাদের নজর এড়ায়নি। দিল্লি থেকে আপ বিদায়ের পর এবার বাংলা থেকে পাপ বিদায়ের আগাম ঘোষণা তিনি ইতিমধ্যেই করেছেন। আসুন আমি আগে আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই আমাদের অতিথিদের। আজ বিজেপির তরফ থেকে অরিজিৎ রয়েছেন আমার একদম ডান দিকে, অরিজিৎ মুখার্জি। তারপরে রয়েছেন সুজিত রায়। সুজিত বাবু দীর্ঘদিন দিল্লিতে সাংবাদিক হিসেবে কাজ করেছেন, আমাদের অগ্রজ সাংবাদিক, আজ বিশ্লেষক হিসেবে। অরাজনৈতিক প্রতিনিধিত্ব আজকে সুজিত বাবুর। আমার ঠিক বাঁ দিকে নীলাঞ্জন রয়েছে, নীলাঞ্জন দাস। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কথা বলার জন্য নীলাঞ্জন আজ রয়েছেন। এবং তারপর প্রদেশ কংগ্রেসের তরফে রয়েছেন সন্দীপা চক্রবর্তী। আমি শুরুতেই আপনাদের বলেছি যে আজকে কিন্তু আমরা দিল্লির নির্বাচনের ফলাফল এই সন্ধ্যাবেলা 1 ঘন্টা সময় সম্পূর্ণ বাংলার চোখ দিয়ে দেখব। দিল্লির নির্বাচন দিল্লির চোখ দিয়ে দেখা যায়, জাতীয় রাজনীতির চোখ দিয়ে দেখা যায়, কিন্তু আজ সারাদিন এ নিয়ে কম আলোচনা হয়নি, এই ফলাফল কেন, কিভাবে ইত্যাদি নিয়ে। আমি সন্ধ্যেবেলা দেখতে চাই সম্পূর্ণ বাংলার চোখ দিয়ে। কারণ বাংলার ওপর এই ফলাফলের প্রভাব থাকবে কিনা, বিজেপি যতটা চেগে উঠলো এই ফলাফলে, তার কি প্রভাব আগামী নির্বাচনগুলোতে পড়বে। আমি আগেই বলেছি যে এটা আমাদের আজকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্নীতি কি শেষ পর্যন্ত আপকে সরিয়ে দিল, তাদেরই স্খলনের পেছনে অন্যতম কারণ হিসেবে কাজ করলো। আমাদের রাজ্যে তো হয় না। দুর্নীতি ইস্যুতে আমাদের রাজ্যে কখনো ফলাফল প্রভাবিত হয়েছে আমরা সাম্প্রতিক অতীতে তো দেখিনি। আসুন এ নিয়ে একটা রিপোর্ট আগে আপনাদের দেখিয়ে নিই, তারপর আলোচনা শুরু করব। আপের দিল্লি হারের অন্যতম কারণ দুর্নীতি। আম আদমির দল হয়েও তাদের মনের কথা বুঝতে পারলেন না কেজরিওয়াল। এর নেপথ্যে আকণ্ঠ দুর্নীতি, অন্তত আন্না হাজারের মূল্যায়ন তাই। আন্না হাজারের সঙ্গী কেজরিওয়াল ছিলেন দেশের দুর্নীতি বিরোধী মঞ্চের অরাজনৈতিক মুখ। কেজরিওয়াল রাজনৈতিক দল গড়ে সরকারে এলেও তিনিই গ্রেফতার হন আবগারি মামলায়। সুপ্রিম কোর্ট জামিন দিলেও ফের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার অনুমতি দেয়নি কেজরিওয়ালকে। দিল্লিতে কেজরিওয়াল ক্ষমতা থেকে সরার পরই দুর্নীতি ইস্যুতে আরেকটি প্রশ্নের উত্তর খুঁজছেন রাজনীতিকরা। দুর্নীতি ইস্যুতে কেজরিওয়াল ও আপে বিমুখ হলেন দিল্লিবাসী, কিন্তু বাংলায় তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরও কেন উল্টো পুরাণ? যত দুর্নীতির অভিযোগ তত ভোট শতাংশ বাড়িয়ে ক্ষমতায় ফিরেছেন মমতা। 21-এর বিধানসভা এমনকি 24-এর লোকসভাতেও বাজিমাত তৃণমূলের। রাজনৈতিক মহলের একটি অংশের মতে দিল্লি ও বাংলায় দুর্নীতি ইস্যু ভোটের সময় প্রাসঙ্গিকতা পেলেও কতগুলি ক্ষেত্রে পরিস্থিতি একেবারে ভিন্ন। দিল্লিতে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।
বাংলায় দুর্নীতি ইস্যুতে সরাসরি কাজ করায় তৃণমূল, কিন্তু মুখ্যমন্ত্রী ধরা ছোঁয়ার বাইরে। কেজরিওয়াল দুর্নীতি বিরোধী মুখ হওয়ার পরও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন, কিন্তু বাংলায় দুর্নীতি যে ভোটের ইস্যু নয় তা কার্যত প্রমাণ হয়ে গেছে 21-এর ভোটেই। পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যাবে দুর্নীতি বাংলায় ইস্যু হওয়ার পরও বাংলায় তৃণমূলের ভোটে কোনো প্রভাবই ফেলেনি সেভাবে। 2016 বিধানসভায় ভোট শতাংশ 44.91%। 2019 লোকসভা নির্বাচনে 43.07%। 2021 বিধানসভা নির্বাচনে 47.93%। 2024 লোকসভা নির্বাচনে 45.77%। অর্থাৎ দুর্নীতি ইস্যু হওয়ার পরও বড় দুই নির্বাচনেই ভোট বাড়িয়েছে তৃণমূল, কিন্তু আবগারি সহ একাধিক দুর্নীতি ইস্যুতে ধরাশায়ী হয়ে গেল আপ। 2015 বিধানসভায় ভোট শতাংশ 54.03। 2019 লোকসভা নির্বাচনে 18.10%। 2020 বিধানসভা নির্বাচনে 53.57%। 2024 লোকসভা নির্বাচনে 24.07% এবং 2025 বিধানসভা নির্বাচনে 43.74%। জনগণের নেতা থেকে ক্রমেই কেজরিওয়াল হয়ে ওঠেন শীর্ষমহল বিতর্কের কারিগর, যা কেজরিওয়ালের ভাবমূর্তিকে আরও কালিমালিপ্ত করে। বিজেপি অভিযোগ করে মুখ্যমন্ত্রীর বাসভবনকে নতুন করে সাজাতে 52 কোটি টাকা খরচ করেছেন কেজরিওয়াল। ইন্ডিয়া জোট শরিকরাও কেজরিওয়ালকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছেন। সব মিলিয়ে উচ্চশিক্ষিত স্বচ্ছ ভাবমূর্তির নেতা ধীরে ধীরে হয়ে উঠেছিলেন দিল্লির অপ্রিয় ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। দেখুন, দিল্লি নির্বাচনের ফলাফল সামনে আসার পর নানা তরফ থেকে যে প্রতিক্রিয়াগুলো পাওয়া গেছে তার মধ্যে কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া খুব ইন্টারেস্টিং। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের যে প্রতিক্রিয়া অফিসিয়ালি আমি দেখলাম, সেখানে তিনি বলেছেন ঠিক আছে, ও দিল্লিতে হয়েছে, দিল্লির ব্যাপার, উনি আমাদের প্রতিক্রিয়া দেওয়ার কিছু নেই, এর কোনো প্রভাবও কলকাতায় পড়বে না বা পশ্চিমবাংলার রাজনীতিতে পড়বে না। এখন প্রশ্ন হচ্ছে, এর প্রভাব কলকাতার রাজনীতিতে বা পশ্চিমবঙ্গের রাজনীতিতে পড়বে কিনা সেটা শুধুমাত্র বিজেপির কলকাতার তথা পশ্চিমবঙ্গের নেতারা ছাড়া আর কেউ সেই নিয়ে এখনই খুব একটা মাথা ঘামাচ্ছেন মনে হয়নি, অন্তত আমার মনে হয়নি। কিন্তু আগেই তৃণমূল কংগ্রেস এর কোনো প্রভাব কলকাতায় পড়বেন না বলেছেন। আমি কলকাতায় আসবো আমাদের আলোচনার শেষ অংশে। শুরুতে আমি দেখতে চাই সত্যি আমাদের এখানকার লোকেরা, অর্থাৎ যারা ধরুন আমাদের সঙ্গে আজকে এই আলোচনার টেবিলে যোগ দিয়েছেন, তারা প্রত্যেকেই পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে অনেক বেশি সম্পৃক্ত। তারা কি সত্যিই মনে করছেন যে দুর্নীতি একটা ডাইনেস্টি শেষ করে দিতে পারে? আপ তো প্রথমবার জিতলো, তারপরে দ্বিতীয়বারই হেরে গেল, ব্যাপারটা এরকম নয়। তারা রীতিমতো 10 বছর দিল্লি শাসন করেছে, তারপর তাদের সরে যেতে হলো। আমি দুর্নীতি ইস্যুতে এই ধরনের রেজাল্ট হতে পারে পশ্চিমবঙ্গে, ভারতবর্ষের নির্বাচনে, নীলাঞ্জন আপনি কতটা বিশ্বাস করেন আগে জানতে চাই। না দেখুন, ভারতবর্ষে এটা আপনি এই নির্বাচনটাকে এটাকে দুর্নীতির জন্য বলবেন নাকি একটা জেনারেল অ্যান্টি ইনকামবেন্সি বলবেন, সেটা তো আমি সেটা আপনার অ্যান্টি ইনকামবেন্সি তো এমনি এমনি হয় না, অ্যান্টি ইনকামবেন্সির পিছনে দুর্নীতি কারণ কিনা? না, আমি সেটা মনে করি না। এবং সেটা যদি হতো তাহলে তো এই দুর্নীতির এই অ্যালিগেশনগুলো এগুলো তো 2020 সালেও তো তোলা হয়েছিল। তখন তো আপ তো 63টা সিট জিতেছিল, 62টা মোস্ট প্রবাবলি। তো আমার মনে হয় না এটা সেটা কারণ। হ্যাঁ, কেজরিওয়াল এবং তাদের পুরো মন্ত্রিসভার প্রায় বেশিরভাগ জন তারা যেহেতু অ্যারেস্টেড ছিলেন, সেই জন্য সেখানে কাজের বেশ কিছুটা ব্যাঘাত ঘটেছে। আর দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট আপনাদের কনসিডার করতে হবে যে দিল্লিতে কিন্তু প্রত্যেকটা লোকসভায় আপ কিন্তু 0 পেয়েছে, বিজেপি 7 আউট অফ 7 পেয়েছে। সেটা আগেও পেয়েছে। হ্যাঁ, সেটাই 15তে পেয়েছে, 14 পেয়েছে, 19 পেয়েছে। দিল্লি থেকে কোনো লোকসভা এমপি জেতেনি। সে জায়গায় দাঁড়িয়ে মানে সেখানকার মানুষের যে একটা বিজেপির প্রতি ন্যাচারাল তাদের ভোট দেওয়ার একটা প্রবণতা, সেটা কিন্তু রয়েই গেছে। তারা হয়তো ভেবেছিলেন যে রাজ্যে কেজরিওয়াল ভালো কাজ করছেন, তাদের অনেক কিছু প্রকল্প এনেছে। মানুষ আপকে ভোট দেয়নি, বিজেপিকে ভোট দিয়েছে, এটা হচ্ছে দিনের শেষে এটা মেনে নিতে হবে। না, সেটা আমি মানতে পারছি না, কারণ আপ 43.5% ভোট পেয়েছে,
বিজেপি পেয়েছে 45.8। নীলাঞ্জন অত্যন্ত কম এই যে difference। এইটা হচ্ছে যারা হেরে যায় তাদের না। আর্গুমেন্ট। একদমই আমি তা নয়। আপনাকে বলছি কে কত পার্সেন্ট ভোট পেয়েছে ইজ নট ম্যাটার এট দি এন্ড অফ দ্য ডে। না, जो সেটা- जीता वही सिकंदर। না সেটা নিশ্চয়ই। এটা নির্বাচনী ফলাফলে যে জিতবে, যে সরকার করবে তাকে জিতেছেন বলতে হবে। তাহলে congratulate করে দিতে পারি। আপনি এর অরবিন্দ কেজরিওয়াল মেনে নিচ্ছেন, আপনার মানতে অসুবিধা না, হচ্ছে? আমি এটা মানতে, আপনি যেটা বলছেন যে দুর্নীতিটা কারণ কিনা, দুর্নীতি কারণ হলে আমি তাহলে সেটা জানতে চাইছি, কিন্তু 43.5% আমি হলো এই কেন? সঙ্গে এটাও বলছি যে যদি আপ ভোট না পেয়ে থাকে, যদি তাদের আসন কমে থাকে, মানুষ তো কোনো একটা কারণে তাদের হ্যাঁ, ভোট দেননি। কারণ আপের যিনি ন্যাশনাল কনভেনার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি তো অনেকদিন জেলে ছিলেন, তার জন্য প্রচুর কাজ আটকে গেছিল। অরিজিৎ। এলজি তো কিছুই কাজ করতে দেয়নি। অরিজিৎ, হঠাৎ করে বিজেপি জনপ্রিয় হয়ে উঠলো। দেখুন, আমি শুরুতে যখন বলছিলাম তখন আমি বলেছি জনপ্রিয় ছিল দিল্লিতে। যে বিজেপি একটা রংবাহারি ইস্তেহার দিয়েছে, সেখানে অনেক কিছু বলা ছিল, গরিব মানুষের জন্য অনেক প্রতিশ্রুতি ছিল। সেই সমস্ত প্রতিশ্রুতিগুলো গরিব মানুষের মধ্যে রিয়াকশন করতে পারে, কিন্তু এটা ভুলে গেলে হবে না যে আপ ক্ষমতায় আসার পর দিল্লির সরকারি স্কুলগুলোর ভোল পাল্টে দিয়েছে, গরিব মানুষকে বিনা পয়সায় বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছে। এগুলো তো দিল্লির ওই গরিব মানে প্রান্তিক মানুষগুলো ভাবতেই পারতেন না। সেই আপের থেকে তারা মুখ ঘুরিয়েছেন, হঠাৎ করে বিজেপির দিকে নজর দিয়েছেন। কেন? শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির দায়ে জেলে গেছেন বলে? দেখুন পার্থদা, আমি খুব ইন্টারেস্টিংলি ব্যাপারগুলো শুনছিলাম, আমি খুব এনজয় করছিলাম ব্যাপারটা। দেখুন, আমি কেজরিওয়ালের কথাতেই আসবো, আজকের মেন শোয়ের যেটা টপিক, তার কি আগে আমি এনজয় একটা করছিলেন? ছোট্ট কথা নীলাঞ্জন বলি। যে মানতে চাইছেন না, আর না, আমি না, আমার বারবার খুব বলছি ভালো জো লাগছিল। জিতা আমি হুই সিকান্দার ধন্যবাদ ওইটা। জানাবো নীলাঞ্জন দাকে। নীলাঞ্জন দা অত্যন্ত শ্রদ্ধেয় বক্তা, আমি ব্যক্তিগতভাবে ওনাকে শ্রদ্ধা জানাই। কিন্তু উনি যে দলের হয়ে কথাটা বলতে এসছেন না, এই ইলেকশনটা ডিক্লেয়ার হওয়ার পর এই অরবিন্দ কেজরিওয়াল যে 100 কোটি টাকার, প্রায় আমি যদি খুব ভুল না হই, 100 কোটি টাকার আবগারি কেলেঙ্কারির অভিযোগে অ্যারেস্ট হয়েছিলেন, এবং তার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া প্রাক্তন, তিনিও গ্রেপ্তার হয়েছিলেন। কোর্ট কি বলেছে? তো আমি একটু আপনার সময় ডিস্টার্ব করি, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, তখন কেজরিওয়াল খুব জোর গলায় বলেছিলেন, যেহেতু সন্দীপালীদের প্রতি কেজরিওয়ালের অতটা ইন্টারেস্ট ছিল না দলের প্রতি, তখন তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে সমর্থন করেছে। আপনি যদি কোনো আপনার চ্যানেল মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন তো বটেই, না, আমি শত্রুঘ্ন বলি, সিনহা আমি একটু তৃণমূল আসি কংগ্রেসের হয়ে প্রচারে পার্থরা, গিয়েছেন, পার্থরা। এ নিয়ে তো অস্বীকার করার কোনো না, জায়গা না, নেই। আমি এটাই বলছি, নীলাঞ্জনদার সমস্যাটা হচ্ছে এখন গলায় কাঁটাটা আটকে গেছে, বেরোচ্ছে না। ব্যাপারটা হচ্ছে, কেজরিওয়াল তো বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছে, কিন্তু সমস্যাটা কোথায়? এখন কেজরিওয়াল পরাজিত হওয়ার পর যেভাবে তার দলের একজন মহিলা নেত্রী, তিনিও কেজরিওয়ালের সম্পর্কে ডিটেল দিয়েছেন যে কেজরিওয়াল কি ধরনের আচরণ করতে পারেন বা তার দলের লোকেরা কি ধরনের আচরণ করতে পারেন। এবং বর্তমানে আপনি দেখেছেন যে দিল্লির মানুষ কিভাবে এই আবগারি কেলেঙ্কারি থেকে শুরু করে, একদিকে এই ইন্ডিজোটের কেলেঙ্কারি আর অন্যদিকে মোদিজির যে ইন্ডিজোটের কেলেঙ্কারি, আবগারি কেলেঙ্কারি, আবগারি কেলেঙ্কারি নিয়ে তো কংগ্রেসই কাঠগড়ায় তুলছে কেজরিওয়ালের দলকে এই নির্বাচনের প্রচারে। তারপরেও ইন্ডিজোটের কেলেঙ্কারি বলে ব্যাপারটাকে ব্র্যাকেটে ফেলে দিচ্ছেন। আপনি সেটাকে দিল্লি শুধুমাত্র ওরিয়েন্টেড করছেন, আমি গোটা ভারতবর্ষের বুকে এটাকে তুলে ধরছি। ইন্ডিজোটের কেলেঙ্কারি কোন? দেখুন, ইন্ডিজোটের তো শরিক এই অরবিন্দ কেজরিওয়াল। এতদিন ধরে বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য কংগ্রেস, তৃণমূল, অরবিন্দ কেজরিওয়াল সবাই একসাথে, অখিলেশ যাদব সবাই হাত মিলিয়েছিলেন। আমার খুব পরিষ্কার, মানে আপনি ইন্ডিজোটের পরিণতির দিকে চলে গেলেন। এটা আমাদের আলোচনার একটা পর্বে থাকার কথা, আলোচনার পর্বে একটা জায়গায় থাকার কথা। কিন্তু দুর্নীতির ইস্যুটা মানে কেন অরবিন্দ কেজরিওয়ালকে আজকে এইভাবে হারের স্বাদ পেতে হলো? অরবিন্দ কেজরিওয়ালকে হারতে হয়েছে কারণ সম্পূর্ণভাবে দিল্লির মানুষ এতদিন ধরে যে সুযোগ কেজরিওয়ালকে দিয়েছেন, কেজরিওয়াল কিন্তু সেটাতে এক্সপোজড হয়ে গেছে। স্ট্যাটিস্টিশিয়ানরা বলছেন কংগ্রেস ভোট কেটেছে। দেখুন, কংগ্রেস কেজরিওয়াল 4000-এ জিতেছেন, হেরেছেন, ওখানে কংগ্রেস প্রার্থী 4000-এর বেশি ভোট পেয়েছে। কংগ্রেস তো লড়াই করবে। সিসোদিয়া 4000 বোধহয় 650 ভোটে হেরেছেন সিসোদিয়া, সেখানে কংগ্রেস প্রার্থী 4500 ভোট পেয়েছে। বামেরা ভোট কাটছে, তাহলে তো বিজেপি সেই ভোট যদি বিজেপি পেত তাহলে তো বিজেপি জিতে। এখানে যদি যে একসঙ্গে যার সিটে কাজ লড়াই হতো। করবে। পশ্চিমবঙ্গে কিন্তু কংগ্রেস ভোট কাটুয়া। আমি একটু সন্দীপা আপনার কাছে আসি। কি মনে হয় অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা হ্রাসের পেছনে কতটা বড় ভূমিকা কংগ্রেস নিতে পারলো এই নির্বাচনে? কংগ্রেস আসন তো নিতে পারেনি, কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে রাজনৈতিকভাবে কংগ্রেসও তো কাঠগড়ায় তুলেছে এবং এই দুর্নীতি শুধুই তুলেছে না। দেখুন, দুর্নীতি যদি কেউ করে থাকে তো সেটাকে দুর্নীতিবাজ বলার মতন ক্ষমতা সেই বুকের পাটা আমাদের আছে। আমাদের নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী সবারই আছে। এখানে আমি কয়েকটা জিনিস, বিরোধিতাটা মুখ্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতার প্রশ্নে তো অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করলেন, কিন্তু আপনারা করলেন না। আপনারা সরাসরি প্রত্যেকটা আসনে প্রার্থী দিয়ে দিলেন। ওই ভোটগুলো যোগ করলে, যদিও ওইভাবে নির্বাচনী ক্যালকুলেশন হয় না,
কিন্তু হিসেব বলছে যে অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া তো 600 ভোটে হেরেছে, যেখানে কংগ্রেস আর আপ একসঙ্গে লড়লে অনায়াসে ফলাফল অন্য কিছু হতে পারে। কেন লড়বে কংগ্রেস একসাথে? ইন্ডিয়া ব্লক থেকে তো কংগ্রেসকে বের করে দেওয়ার কথা তো কেজরিওয়ালই বলেছিল কয়েকদিন আগে। কেন লড়বে কংগ্রেস? যখন হরিয়ানাতে গিয়ে যখন প্রত্যেকটা সিটে আপ গিয়ে প্রার্থী দিয়েছিল, কিসের দরকার ছিল গুজরাটে গিয়ে ভোট কাটার? কিসের দরকার ছিল চণ্ডীগড়ে বিজেপি আর আপ মিলে একসাথে নির্বাচন লড়ার? কিসের দরকার ছিল চণ্ডীগড়ে যাওয়ার? কিসের দরকার ছিল পাঞ্জাবে যাওয়ার? কোনো প্রয়োজন ছিল? মানে আপনি বলতে চাইছেন অরবিন্দ কেজরিওয়ালের নিজের কাজের ফলই তিনি পেয়েছেন। এখানে শুধু শুধু কংগ্রেস কেন তার বিরুদ্ধে গিয়ে ওখানে লড়েছে, প্রার্থী দিয়েছে, এই যুক্তি তোলার কোনো মানেই হয় না। দেখুন, কংগ্রেস কারোর ঠেকা নিয়ে বসে নেই, কংগ্রেস এনজিও না, আমরাও রাজনৈতিক কর্মী, আমাদেরও প্রচুর এরকম কর্মীরা আছে যারা ছিল যে আমরা দাঁত ফোটাতে পারবো। কংগ্রেসের আজকে নরেন্দ্র মোদীর বক্তৃতা আপনি শুনেছেন কিনা জানি না, সেখানে তিনি বলছেন কংগ্রেসের ডবল হ্যাট্রিক হয়ে গেল, মানে 3টে লোকসভা নির্বাচনে 0, 3টে বিধানসভা নির্বাচনে 0। যে দলটা ডবল হ্যাট্রিক হয়ে যায় হারের, সেই দলটা এই কনফিডেন্স কোত্থেকে আসে যে না আমি প্রত্যেকটা আসনে প্রার্থী দেবো? হ্যাঁ, তো আসে, কি করার আছে, আসে, আমাদের সেই ক্ষমতা আছে। মানে একটা ভোটও যদি আমরা পেয়ে থাকি, গণতান্ত্রিক প্রসেসে একটা ভোটও ম্যাটার করে। সেখানে তো শুধুমাত্র একটা না, প্রচুর ভোট আমরা পেয়েছি গণতান্ত্রিক প্রসেসে। কোথাও হেরেছি, কোথাও জিতেছি। আপ তো গিয়ে কোথাও জিততে পারেনি, ঠিক আছে, পাঞ্জাবে। আমি একটু শেষ করে নিই দাদা, পাঁচদা প্লিজ। এবার ব্যাপারটা হচ্ছে কি জানতো, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। প্রথম কথা হচ্ছে ডেফিনেটলি অরবিন্দ কেজরিওয়াল এবং আপের প্রতি একটা জনমানসে একটা ক্ষোভ তৈরি হয়েছে, এবং সেটা না যে সফট হিন্দুত্ববাদ যেটা এই অরবিন্দ কেজরিওয়াল খেলার চেষ্টা করেছে, তাতে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরও কিন্তু মানসিকভাবে এবং ওরাও কিন্তু আঘাত পেয়েছে। এবং আমরা একটা কথা বলতে চাইবো যে আপের ওরা যে চ্যানেলে গিয়ে আজকে ইউএন ক্রাই করছে, মানে যে মানে সেরেলাক বেবির মতন কান্না করছে, সেটা নিয়ে বলতে চাইছি যে সাধারণত যদি কোনো নেতা, আমার দলের কোনো নেতা যদি জেলে বন্দী হয়, তাহলে আমাদের কর্মীদের মানুষের একটা সিম্প্যাথি জাগবে, যেটা হিমন্ত সোরেনের ক্ষেত্রেও হয়েছে। কিন্তু হিমন্ত সোরেন ফিরে এসে লড়াই করেছেন, ময়দানে জিতেছেন। অরবিন্দ কেজরিওয়ালের বেলায় কি হলো, কেন করতে পারলেন না উনি সেটা? কেন নিজেকে সারেন্ডার করে দিলেন? আপনারা আমি একটা কথা এখানে বলি, আমরা কেন লড়বো আপের সাথে গিয়ে? কিসের দরকার আপের সাথে গিয়ে আমাদের লড়াই, যেখানে আমাদের সেই আত্মবিশ্বাস আছে, সেই ক্ষমতা আছে যে আমরা হারি জিতি যাই হোক না কেন, আমরা একা আসনে লড়াই করব। আমরা একটা জিনিস একটু পরিষ্কার করি, আমাদের তো একটা পরিকল্পনা থেকে আলোচনাটা এই রাস্তায় এগোবো, এবং সেই পরিকল্পনা অনুযায়ী এগোলে একটা খুব ইন্টারেস্টিং অ্যাঙ্গেল আমি পেয়েছিলাম শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া, সেটা এখানে আনা যেত। কিন্তু তার আগে যেহেতু আমরা কংগ্রেস এবং আপ একসঙ্গে লড়লো না কেন এই প্রশ্নটাতে আলোচনা করছি, জাতীয় স্তরের একাধিক নেতা, বিভিন্ন আঞ্চলিক দলের প্রতিনিধিরা, তাদের প্রতিক্রিয়া কিন্তু এসেছে। যেমন ওমর আব্দুল্লাহ, তিনি পরিষ্কার বলেছিলেন অর আপস মে লড়ো, যেই মুহূর্তে একটু ভোটের ফলাফলটা স্পষ্ট হতে শুরু করেছে। আমি আপনাদের দেখাতে চাই সঞ্জয় রাউত, যিনি দিল্লি ইলেকশন নিয়ে বলেছেন যে ফলাফল বলে দিচ্ছে কংগ্রেস আপ একসঙ্গে লড়লে ফলাফল অন্যরকম হতো। সঞ্জয় রাউত কি বলেছেন আমি একবার আপনাদের দেখিয়ে নিই। इंडिया जो दुर्बल हो, आप এখন भी हम पहले दिन से हम यही कहते थे कि अगर आप और कांग्रेस दोनों का जो राजनीतिक प्रतिद्वंदी है, मैं शत्रु नहीं कहूँगा, वो भारतीय जनता पार्टी है। हमको भारतीय जनता पार्टी की हराने के लिए, सत्ता से दूर करने के लिए आप भी लड़ती है, कांग्रेस भी लड़ती है, लेकिन अलग अलग लड़ते हैं। अगर एक साथ होते तो दिल्ली का नतीजा डेफिनेटली पहले 1 घंटे में ही बीजेपी की हार सुनिश्चित हो जाती। আমি এবার সুজিতবাবু আপনার কাছে আসি। দিল্লির রাজনীতি হয়তো আপনি যে সময় ওখানে সাংবাদিক হিসেবে কাজ করেছেন তার সঙ্গে তার চেহারা রং অনেকটা বদলেছে, কিন্তু দিল্লির মানুষকে তো আপনি খুব কাছ থেকে দেখেছেন। পশ্চিমবাংলায় কীভাবে ভোট হয় এই নিয়ে অনেক বিতর্ক আছে, এই বাম জমানা থেকেই আছে মেকানিজম ভোটের, কিন্তু দিল্লিতে কিভাবে ভোট হয় আপনি দেখেছেন। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন আজকে যে পরিস্থিতি বিভিন্ন আঞ্চলিক দলে, যেমন এক্ষুনি আমি সঞ্জয় রাউতের প্রতিক্রিয়া দেখালাম, তারা বলছেন যে যদি আজকে আপ আর কংগ্রেস একসঙ্গে থাকতে পারতো সামহাও এই দিন দেখতে হতো না। দেখো, জোট পলিটিক্সের একটা ইতিবাচক দিক তো সবসময়ই থাকে। যদি হতো, হয়তো হতে পারতো কিছু, হয়তো শব্দটা আমি খুব সচেতনভাবে ব্যবহার করছি এই কারণে যে যদি সেটা হতো তাহলে ইন্ডিয়া জোটও তো চেষ্টা করেছিল যে একজোট হয়ে গত আগের লোকসভা ইলেকশন লড়ার জন্য, কিন্তু সেখানে আমরা কী ফল দেখেছি? কিছুই হয়নি। বিষয়টা সেটা না, একটা জিনিস মনে রাখতে হবে যে নির্বাচন হচ্ছে আলটিমেট পলিটিক্যাল গেম,
এই পলিটিক্যাল গেমটা খেলতে গিয়ে আপের অনেক সমস্যা ছিল। দেখো, আপ কোনো রাজনৈতিক দল সেই অর্থে তো ছিল না। আপ এসেছিল আন্না হাজারের ঘাড়ে চেপে, এসে সে ফ্লুকে একটা রাজনীতি করতে চেয়েছিল। কি বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল যখন প্রথম মুখ্যমন্ত্রী হলেন? যে আমি মেট্রো করে অফিস যাব, আমি আমার বাড়িতে থাকবো, আমি কোনো আলাদা সরকারি ভবন নেব না। সেই সরকারি ভবন কত কোটি টাকায় করা হয়েছে, রিনোভেট করা হয়েছে, সবাই জানে। আচ্ছা, আবগারি কেস একটা কেস, এনজিওর মামলাগুলো কেউ বলছে না, কিন্তু 1000 কোটি টাকার ওপর 9-6 করা হয়েছে এনজিও মামলায়। এগুলো অল রেকর্ডেড। এই যে একটার পর একটা, আমি স্কুলের কাজ করেছি, স্কুলগুলোকে চকমকে করেছি ওই কসমেটিক্স চেঞ্জের মতো। আমি মেয়েদের বিনা পয়সায় গাড়িতে বাসে নিয়ে যাচ্ছি, অফিসে যাচ্ছে, কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে, মেয়েদের দিচ্ছি। এগুলো তো মানে আমার রাজ্যও হচ্ছে, মধ্যপ্রদেশেও হচ্ছে। কিন্তু এমন না। এত রিমার্কেবলি করতে পেরেছিল আপ যে দিল্লির, আমি তো নিজে একাধিকবার দিল্লি গেছি আমি মাঝখানে, বলছি, দিল্লির মানুষ স্বীকার করছিলেন যে এরকম সরকারি স্কুল হতে পারে আমরা জানি না। বলছি এইগুলো হচ্ছে প্রাথমিক রিয়াকশন। আলটিমেট রিয়াকশনস যখন আসবে তখন কিন্তু বোঝা যাবে যে এগুলো ফ্লুক ছাড়া কিছু না। আজকে ধরো তৃণমূল কংগ্রেস আমাদের এখানে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, প্রচুর লোকে নিচ্ছে। আমি বলে দিচ্ছি, আজ না হোক আগামী 5 বছর 10 বছরের মধ্যে ওটাই গলার কাঁটা হয়ে দাঁড়াবে। কারণ চিরকালভাবে এরকম দান সত্র করে না, রাজনীতি আপনি করা যায় না। আপনি যেদিকে নিয়ে যাচ্ছেন আমি সুদীপ যেটা বাবু, বলতে আমি আপনাকে চাইছি, এইটুকু বলছি না। যে আপনি যদি বিজেপির ইস্তেহারটা দেখেন তাহলে দেখবেন সেখানেও একই ধরনের অনেক প্রতিশ্রুতি আছে, অনেক একদম। আগ বাড়িয়ে আছে, আছে। মানে যা অরবিন্দ করেছেন তার থেকে অনেক বেশি আছে। আমরা না, প্রতিশ্রুতি আমি তো নয়, যার আমরা জন্য- দিচ্ছি লাডলি বেহানা থেকে শুরু করে না, 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 বিভিন্ন রাজ্যে ঠিক আমরা আছে, কিন্তু সেটা ঠিক আছে। যে প্রতিশ্রুতি করেছি। যে রাস্তাকে যাই সমালোচনা হোক। করছেন সুজিত বাবু, আমি বলছি সেই রাস্তাতেই সাফল্য। না। আজকে বাধ্য হচ্ছে বিজেপিও সেই রাস্তা নিতে। কিন্তু আমি পয়েন্টটাকে যেখানটাকে আলোচনাটা করতে চাইছি, দেখুন আমি আবার বলছি শুরু থেকেই আমি বাংলার পার্সপেক্টিভে ব্যাপারটা দেখতে চাইছি। বাংলার পার্সপেক্টিভের মধ্যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ একটা গুরুত্বপূর্ণ বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করেছিলেন, কিন্তু কংগ্রেস অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থন করলো না। আজকে যখন কংগ্রেসের 0, আপও বিদায় নিল, ইনফ্যাক্ট 22টা আসন পেয়েছে, মানে বিরোধীর আসনে বসবে, হ্যাঁ, নিশ্চিহ্ন হয়ে যায়নি, কিন্তু ক্ষমতা থেকে সরে গেল। এই অবস্থায় কংগ্রেসের বিরুদ্ধে প্রশ্ন উঠবে না যে ইন্ডিয়া জোটের কি হবে, আগামীতে ইন্ডিয়া জোটের আর কোনো সিগনিফিকেন্স আদৌ থাকবে কিনা? অবশ্যই আসবে, কিন্তু আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে মমতা আপকে সমর্থন জানিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত যখন ফাইনাল ল্যাপে গিয়ে মমতাকে ওখানে একদিনও প্রচারে গেছেন? কেন যাননি? একটু খবর নাও, তুমিও অনেক দিন সাংবাদিকতা করছো, যে আরএসএস ওখানে কোন খেলাটা খেলেছে। আমি বিজেপির প্রশ্নে আসছি না। আরএসএস প্রত্যেকটা সিটে, অরবিন্দ কেজরিওয়ালের সিটের জন্য আলাদা স্ট্র্যাটেজি, মনীষ সিসোদিয়ার সিটের জন্য আলাদা স্ট্র্যাটেজি। কিন্তু এইখানে তো আমার কাছে একটা অন্য প্রশ্ন, তাহলে আমার মগজে অন্য প্রশ্ন আসছে, এই যে কংগ্রেস বারবার এই কেজরিওয়ালের দলকে বিজেপির বি টিম, আরএসএস এর বি টিম, কংগ্রেসই তো ঘোষণা করে এসছে। এক্স্যাক্টলি। এবার আপনি বলছেন যে না, আরএসএস কেজরিওয়ালের বিরুদ্ধে গেছে। যতদিন প্রয়োজন পড়েছে বিটিম হিসেবে তাকে ব্যবহার করেছে, আমাদের এখানে তৃণমূলকেও ব্যবহার করছে বিজেপি বিটিম হিসেবে। তাহলে মমতা RSS ব্যবহার বন্দ্যোপাধ্যায় করছে। জাননি কেন? এর কোনো ব্যাখ্যা আছে? তিনি কি আরএসএস এর নির্দেশে বা পরামর্শে জাননি? অবশ্যই, এটা তো বলুন নীলাঞ্জন। এটা তো আমাদের ব্যাখ্যা যে অবশ্যই তাই, অবশ্যই তাই। নীলাঞ্জন। প্রত্যেকটা স্টেপ। এটা ফ্যাক্ট। দেখুন, নাহলে অখিলেশ যাদব গিয়েছিলেন। না, আপনার কাছে সবই হাস্যকর হতে পারে। তৃণমূল যখন কংগ্রেসের যখন তরফ থেকে আরএসএস মহুয়া মৈত্র, যখন আরএসএস শত্রুঘ্ন সভাপতি সিনহা বলেন, সেখানে উপস্থিত ছিলেন। যখন আরএসএস সভাপতি বলেন যে তৃণমূলকে এ রাজ্যে হারানো যাবে না, প্রকাশ্যে বলেন এ রাজ্যে হারানো যাবে না তৃণমূলকে, কারণ সিপিআইএম চলে আসবে, তাহলে আমাদের ক্ষতি হবে। সেখানে বিজেপিকে তৃণমূলকে বি টিম ছাড়া কি না, কিন্তু আপনি কিসের ভিত্তিতে সুজিতবাবু সরাসরি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস পরামর্শ দিয়েছিল দিল্লিতে যাবেন না, কেজরিওয়াল জিতবে না? এটা মানে দিস ইজ ওভার স্টেটমেন্ট। আমি সেটাই বলতে না, চাই। ওভার স্টেটমেন্ট কেন হবে? নীলাঞ্জন, ইওর রিঅ্যাকশন, এটা আমার বিষয় না, বলার বিষয় আপনার। এগুলো fact। এই ধরনের কথাবার্তার যেগুলো মানে কি বলবো খেয়ালি পোলাও, এটা আপনি আমাকে বলুন ইন্ডিয়া কোনো জোটের ভবিষ্যৎ কি? ইন্ডিয়া জোটের দেখুন, ইন্ডিয়া জোটটা, ইন্ডিয়ার নামকরণটাও করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজকের দিনে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে অ্যাকসেপ্টেবল ফেস, যারকে মানে ভরকেন্দ্র করে সারা দেশের সমস্ত আপনি আঞ্চলিক কংগ্রেসকে দল। ইগনোর করতে পারবেন? না, কংগ্রেসকে পার্লামেন্টে ignore কেন করবো? কংগ্রেসের যে নাম্বার, সেই নাম্বারটাকে কেন ইগনোর ignore করতে পারবেন? করবো? তাহলে কংগ্রেসকে তো আপনি বারবার বলার না, পরে আপনি কংগ্রেস আমার আপের কথাটা বিরোধিতাই করেছে ওখানে। আমি লিডারশিপের কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপটা অ্যাকসেপ্টেবল টু অল দিস রিজনাল পার্টিস,
কিন্তু সেখানে দাঁড়িয়ে কংগ্রেস মানে যেখানে যেরকম এখানে জোট করব, এই সময় জোট করব, 5 মাস পরে জোট করব না, কোথাও সিপিএম এর সাথে জোট করব, এই বা কোথাও করব না, কেরালাতে তো করব না, এই ধরনের কংগ্রেসের যে এক এক জায়গায় এক এক রকম। অ্যাকচুয়ালি কংগ্রেসটা একটা পার্টি নয়, এক একটা রাজ্যে তাদের ইউনিট, যেমন খুশি চলো ভাই, আপনি মানে নিজে জিতবো তো না, ইন্ডিয়া যা জোটের খুশি করুন। অন্যতম বড় শরিকের সমালোচনা করে অবশ্যই যাচ্ছেন, করছি। আর আপনি আশা করছেন ইন্ডিয়া জোট থাকবে। আমি এখানে কিছু অবশ্যই বলতে চাই। করছি। আসলে আরেকটা একটা কথা, বাড়ির আমার মধ্যে- একটা জিনিস শেষ করে নি। একটু আগে কংগ্রেসের প্রতিনিধি তিনি গুজরাট, গোয়া এবং হরিয়ানার কথা বলছিলেন। এই প্রত্যেকটি রাজ্যে কিন্তু বিজেপির সরকার ছিল। কোথাও আপ গিয়ে একটা কংগ্রেস রুলড স্টেট, পাঞ্জাবটাকে যদি আমি বাদ দিই, পাঞ্জাবে তো কংগ্রেস তো ক্ষয়িষ্ণু হয়ে গেছিল, কিন্তু আর কোথাও যায়নি। সেম গোস ফর তৃণমূল। এই যে কথাগুলো বলে ত্রিপুরা কেন গেছে, মেঘালয় কেন গেছে, বা গোয়া কেন গেছে, ব্যাপারটা একই। প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজেপি ক্ষমতাসীন ছিল। আমি আমি একটা কথা অরিজিতের বক্তব্য শোনার আগে আমি একটু সন্দীপার কাছে যেতে চাই। দেখুন, বিজেপি দিল্লি জিতে নিয়েছে, দিল্লির নির্বাচনের ফলাফল সামনে এসে গেছে, তার জন্য কিন্তু কংগ্রেসকে নৈতিক কিন্তু আগামী বছর বাংলায় জয়। নির্বাচন আছে, আগামী বছর আসামে নির্বাচন আছে, তামিলনাড়ুতে নির্বাচন আছে, এবছরে কিছুদিনের মধ্যে বিহারে নির্বাচন আছে। ফলে এই নির্বাচনগুলোর নিয়ে এখন আমাদের আলোচনা করা উচিত, এই নির্বাচনগুলোর কি পরিস্থিতি দাঁড়াবে। বিজেপি বেশ কিছুটা অক্সিজেন দিল্লি থেকে পেল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সাম্প্রতিক একাধিক বিধানসভায় পরপর তারা সফল হয়েছে, হরিয়ানায় সফল হয়েছে, মহারাষ্ট্রে সফল হয়েছে, উড়িষ্যায় এবং এবার দিল্লিতে সফল হয়েছে। কিন্তু কংগ্রেস পরপর ব্যর্থ হয়েছে। আজকেও সৌগত রায়, যিনি তৃণমূল কংগ্রেসের নেতা সাংসদ, তিনি পরিষ্কার আবার বলেছেন যে অনেক হয়েছে, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে এসো ভাই। আমি একটু আপনাদের দেখিয়ে নিই সৌগত রায় কি বলেছেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব সম্পর্কে, শুনুন। অস্ফুটে বলেছেন, একটু অডিও শুনতে আপনাদের অসুবিধা হতে পারে, কিন্তু इंडिया জোট দুর্বল হল। आप এখন কংগ্রেসকে দুষবে যে কংগ্রেস প্রার্থী দিয়ে ভোট কাটার ভূমিকা পালন করেছে, ইন্ডিয়া জোট ধাক্কা খেল। মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এলে সবসময় ভালো হয়। ওর একটা রাজ্য সলিডলি ওর সঙ্গে আছে, ওর একটা ইমেজ লড়াকু নেত্রী হিসেবে সারা ভারতবর্ষে রয়েছে, ওকে সামনে নিয়ে এলে ভালো হয়। সন্দীপা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত অপরাজিত। অরবিন্দ কেজরিওয়াল নিজেকে অপরাজিত রাখতে পারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজিত। কংগ্রেস তো ছেড়ে দিন, কংগ্রেসের হার অভ্যেস হয়ে গেছে। না, আপনি প্রশ্নটা কি? মানে আমার প্রশ্ন কংগ্রেসের হচ্ছে, হার ইন্ডিয়া নিয়ে জোটের বলবো না, নেতৃত্বে কি কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আনা উচিত ইন্ডিয়া জোটের মুখ হিসেবে? দেখুন, সৌগত বাবুকে আমি দু রকম ভাবে দেখেছি। হ্যাঁ, তো একরকম ভাবে দেখেছি উনি প্রচন্ড একজন ভালো প্রফেসর, দ্বিতীয় রকম ভাবে দেখেছি উনি ঘুষ নিয়ে থ্যাংক ইউ বলেন। তো এই সৌগত বাবুর কথার যদি উত্তর আমাদেরকে আজকের দিনে দিতে হয় এবং ন্যাশনাল পলিটিক্সের বিচারে, তাহলে তো সেটা মানে যে তৃণমূলের মুখপাত্র এই মুহূর্তে যা যা বললেন সেটাকে তো আমার বালখিল্য মনে হয়েছেই। এবং সৌগতবাবু এবং তৃণমূলের যে কথাগুলো ওনারা ন্যাশনাল পলিটিক্স নিয়ে বলেন বা কংগ্রেসকে নিয়ে বলেন, সেগুলো খেয়ালি পোলাও তো না, আপনি কিন্তু কংগ্রেসের বাসন্তী চশমা পোলাও চোখে লাগছে না দিয়ে আমার দেখছেন কাছে। বলে বালখিল্য মনে হচ্ছে না তো? হ্যাঁ, কংগ্রেসের চশমা চোখে দিয়ে দেখছেন বলে। আজকে রাহুল গান্ধী দেখুন 24 ঘন্টা আগে তিনি হঠাৎ করে বললেন মহারাষ্ট্রে কি করে এতগুলো ভোটার বেড়ে গেল, ওখানে ইলেকশন কমিশন কারচুপি করেছে। দিল্লিতেও একই 24 ঘন্টা আগে তার মনে পড়লো দিল্লি নির্বাচনের ভোট রেজাল্ট বেরোনো 24 ঘন্টা আগে। কেজরিওয়ালও হঠাৎ করে 15 কোটির একটা থিওরি তিনি সামনে নিয়ে এসেছিলেন। আমি জানি না আন্দাজ পেয়েছিলেন কিনা পরাজয়ের, কিন্তু পরাজয়ের পরে কেজরিওয়াল সে প্রসঙ্গ তোলেননি, রাহুল গান্ধীকেও তুলতে দেখিনি। আমার প্রশ্ন হচ্ছে যে এই ব্যর্থতাগুলো তো আপনাকে স্বীকার করতে হবে। রাজনৈতিকভাবে ব্যর্থ উনি, রাজনৈতিকভাবে সফল ইনি, এই তত্ত্বটি, সরল তত্ত্বটাকে এড়িয়ে যাবেন কি করে? না দেখুন, আপনি যদি কংগ্রেস মানে ভারতীয় জাতীয় কংগ্রেস আর ওই তৃণমূল কংগ্রেসের মধ্যে গুলিয়ে ফেলেন যে আমাদের তো ব্যক্তি বিশেষ ব্যক্তি নির্ভর দল নয়, যে 294টা, আমি একটু বলে নিই, 294টা সিটে একজন প্রার্থী, তাকে দেখেই ভোট দেওয়া হচ্ছে এবং 294টা সিটের মধ্যে কেউ যদি ঘাপলা করে তখন সেটা ওনার দায়িত্ব নেই, উনি ঘাট থেকে ছেড়ে দেন। 2 নম্বর কথা হচ্ছে রাহুল গান্ধী ব্যর্থ না, রাহুল গান্ধী সফল না, আমাদের কোন নেতৃত্ব ব্যর্থ, সেটা একজনের উপর ডিপেন্ড করে না। যখন আমরা জিতেছি তখন সবাই আমরা বলেছি যে রাহুল গান্ধীজির সাফল্য, রাহুল গান্ধীজির সাফল্য। আজকে ব্যর্থ বলে ওনাকে আমরা ট্যাগিয়ে দিতে পারি না, এটা পুরো দলের মধ্যে। আমি একটু বলে নেই, আমি মাঝখানে কথা বলি, এবং আমরা দলের মধ্যে, আমরা তো বারবার বলছি যে আমরা দলের মধ্যে সেটা পোস্টমর্টেম করবো, এবং আমরা বলছি না যে আমরা ব্যর্থ হয়েছি, আমরা হেরেছি। গণতান্ত্রিক প্রসেসে হার জিত থাকতেই পারে। আপনারা কোথায় ছিলেন বা
এই তৃণমূলটা কোথায় ছিল যখন হরিয়ানাতে গিয়ে এক একটা সিট ধরে যখন এই অরবিন্দ কেজরিওয়াল ওরা প্রার্থী দিয়েছিল, সেখানে তো ডিরেক্ট লড়াই ছিল কংগ্রেস ভার্সেস বিজেপি, সেখানে তো ত্রিমুখী লড়াই হওয়ার কোনো প্রয়োজন ছিল না, সেখানে ভোটগুলো কেটেছিল কেন? আসামে কিসের প্রয়োজন ছিল আপনি বলুন তো তৃণমূল কংগ্রেসে যাওয়ার? যেখানে কংগ্রেসের স্ট্রং সিট, স্ট্রং বেল্ট, সেখানে তৃণমূল কংগ্রেস গিয়ে তাদের ইয়েটা দিয়েছে, প্রার্থী দিয়েছে। আমরা কিন্তু বারবার বলেছি যে ঠিক আছে, প্রত্যেকটা পার্টির সর্বভারতের মান অভিমানের কথাই নয় এখানে। আমি বলছি সন্দীপ ভাই, মান অভিমানে এই সমস্ত অভিযোগ পাল্টা অভিযোগ থাকবে, কিন্তু আজকে দিল্লির নির্বাচনের ফল চাঙা করেছে বিজেপিকে আরো। আজকে আপনি নরেন্দ্র মোদীর ভার্সন, নরেন্দ্র মোদী যে ভাষায় আজকে সরাসরি আক্রমণ করেছেন কংগ্রেসকে, আপনি দেখেছেন যত দিন যাচ্ছে তিনি আরো ধারালো ভাষায় আক্রমণ করছেন কংগ্রেসকে, তিনি কটাক্ষ করছেন ডবল হ্যাট্রিকের। কংগ্রেস দুর্বল হলে বিজেপি শক্তিশালী হয়। একদম নরেন্দ্র মোদীর মুখের ভাষা নিয়ে আপনি বলছেন, নরেন্দ্র মোদী এইবার লোকসভা ইলেকশনে মঙ্গলসূত্র, মাংস, মহিলা সবকিছু বলে নিয়েছে। এইখানকার আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখের ভাষা শুনেছেন কখনো? বেশ, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে আসি। দেখুন, এক মিনিট অরিজিৎ আপনাকে আমি বলার সুযোগ দেবো। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেব। সব থেকে বড় প্রশ্ন আবার আমি বাংলার চোখ দিয়ে পুরো বিষয়টাকে দেখতে চাই, যে অক্সিজেন বিজেপি পেল, এই বিজেপি কি পারফরমেন্স করবে সামনে? বিহার নীতিশ কুমারকে অনেকটা ভরিয়ে দিয়েছেন এবারে নির্মলা সীতারামন বাজেটে, তার একটা ফল হয়তো এমনিতেই বিহারে পাবে, কিন্তু তারপরেই আসাম, বাংলা, তামিলনাড়ু। আমরা ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।